দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, কে কার তদন্ত করবে দর্শকের গ্যালারি থেকে। সম্প্রতি অনুষ্ঠিত অষ্টাদশ লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে এবং নির্বাচনোত্তর পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গের স্থানে স্থানে অব্যাহত তৃণমূল দলের রাজনৈতিক সন্ত্রাস সম্পর্কে সরেজমিনে তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে একাধিক সদস্য সংবলিত একটি দলীয় টিম পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। এই টিমের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল ত্রিপুরার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে মেয়াদ অতিক্রান্ত হবার আগেই অপসারিত শ্রীযুক্ত বিপ্লব কুমার দেবের হাতে। যে বিপ্লব কুমার দেব সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ত্রিপুরার পশ্চিম আসনে দলীয় প্রার্থী হিসেবে জালিয়াতিতে ভরা ভোটে হাস্যকরভাবে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয় হাসিল করেছেন। ভোটের দিনে ভোটের অধিকার হারা জনগণের অভিব্যক্তি বহিঃপ্রকাশ হিসেবে বিরোধী দলের প্রার্থী এবং ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে এই প্রহসনাত্মক ভোট বাতিল করে নতুন করে ভোট করার দাবি জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যাত্রারম্ভের পাশাপাশি পরিকল্পিতভাবে রাজনৈতিক সন্ত্রাস সংগঠিত করার মধ্য দিয়ে বিরোধীদের নিশ্চিহ্ন করে ফেরার লক্ষ্য নিয়ে অগ্রসর হতে শুরু করে আক্রমণের প্রধান কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে। পর্যায়ক্রমে আক্রমণ নামিয়ে আনে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের বিরুদ্ধে। স্থানে স্থানে এই আক্রমণ চলছে কংগ্রেস দলের বিরুদ্ধে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনের আগে পরে বিভিন্ন এলাকায় এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপি দলের বিরুদ্ধে। বিজেপি তাদের নেতা কর্মী সংগঠন সমর্থকদের বিরুদ্ধে চলতে থাকা তৃণমূল কংগ্রেস দলের সন্ত্রাসমূলক কার্যকলাপ সম্পর্কে প্রকৃত তথ্যাদি সংগ্রহ এবং এর বিরুদ্ধে দলীয় বিহিত ব্যবস্থা গ্রহণের অভিপ্রায় নিয়ে দলীয় তদন্তকারী টিম পাঠাতেই পারে। এই নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না। এটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গে চলতে থাকা সন্ত্রাসের বিরুদ্ধে যার নেতৃত্বে বিজেপি তাদের তদন্তকারী দল পশ্চিমবঙ্গে পাঠিয়েছে, সেই ব্যক্তি 2018-এর বিধানসভা নির্বাচনের পর গঠিত প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্বে বৃত হয়েছিলেন। বামফ্রন্ট সরকারের শাসনাধীন ত্রিপুরার গণতান্ত্রিক পরিমণ্ডলের সুযোগ নিয়ে বিজেপি যে সরকার গঠন করতে সক্ষম হয়েছিল, এই বিজেপি সরকার শুরু করে সম্পূর্ণ উল্টো পথ ধরে আক্রমণ শুরু করে গণতন্ত্রের বিরুদ্ধে। আক্রমণ কেন্দ্রীভূত করে এক নাগারে 25 বছর এবং সব মিলিয়ে 2 দফায় 35 বছর যে বামফ্রন্ট দেশের বুকে জনস্বার্থবাহী কাজের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সরকার পরিচালনা করেছে, সেই বামফ্রন্টের প্রধান শরিক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে পার্টির বাছাই করা নেতা, সংগঠক, কর্মী, সক্রিয় সমর্থকদের বিরুদ্ধে চলতে থাকে পৈশাচিক আক্রমণ। ধ্বংস করে ফেলা হতে থাকে একের পর এক পার্টি অফিস। খুন হতে থাকেন একের পর এক পার্টির নেতা, কর্মী, সমর্থক। এলাকা ছাড়তে বাধ্য করা হতে থাকে শত সহস্র নেতা, কর্মী, সমর্থকদের। আক্রমণ নামিয়ে আনা হয় বামফ্রন্টের অন্তর্ভুক্ত দলসমূহের বিরুদ্ধে। আক্রমণ নামিয়ে আনা হয় কংগ্রেস দলের বিরুদ্ধে। বিরোধী দলের বিধায়কদের স্বাধীন গতিবিধি উগ্রভাবে, এমনকি স্থানে স্থানে দৈহিক আক্রমণ করে বাধা দেওয়া হয়ে থাকে। গণতন্ত্র, গণতান্ত্রিক শক্তি এবং আন্দোলনের পক্ষে যে সংবাদপত্র ও অন্যান্য সংবাদ মাধ্যম ভূমিকা গ্রহণ করে আসছিল, তারা সরাসরি আক্রান্ত হতে থাকে। আন্দোলন, সংগ্রাম তথা প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে নেওয়া হতে থাকে। বিধানসভার অভ্যন্তরে বিরোধী বিধায়কদের স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার সংহার করতে থাকে। বামফ্রন্ট শাসনে গণতান্ত্রিক পদ্ধতিতে জননির্বাচিত পঞ্চায়েত ভাঙ্গার খেলা শুরু হয়। পঞ্চায়েতের শূন্য আসনের উপনির্বাচন দিয়ে ভোট প্রহসনের হাতেখড়ি শুরু হয়। 2019-এর লোকসভা নির্বাচনকে চূড়ান্ত প্রহসনে পরিণত করা হয়, যার দরুন জাতীয় নির্বাচন কমিশনকেও মুখ রক্ষার লোক দেখানো কিছু ব্যবস্থা নিতে হয়েছিল। ভোট প্রহসনে হাত পাকিয়ে ফেলা বিজেপি পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ ত্রিস্তর পঞ্চায়েতে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্রই জমা দিতে দেয়নি। প্রায় 96 ভাগ আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একতরফা দখল নিয়েছে। বিজেপি শাসনাধীন ত্রিপুরায় ভোট গণতন্ত্রের নিধনযোগ্য ক্ষেত্রে পরিণত হয়েছে। এই সমস্ত কিছু যে ব্যক্তির মুখ্যমন্ত্রীদের সময় থেকে শুরু হয়ে আজও অব্যাহত রয়েছে, সেই ব্যক্তি নিজের দায়িত্ব কি করে অস্বীকার করবেন? সেই ব্যক্তি কি করে নিজের কালিমালিপ্ত চেহারা রাখবেন? তাই প্রথম দায়িত্ব হচ্ছে ত্রিপুরায় সন্ত্রাস বন্ধ করুন, গণতন্ত্র ফিরিয়ে আনুন।
একদলীয় স্বৈরশাসন বন্ধ করুন। এরপর অন্য অবিজিপি রাজ্যের সন্ত্রাস এবং গণতন্ত্র ধ্বংসের প্রচেষ্টার খবর নিতে যাওয়া যুক্তিসঙ্গত হবে। না হলে কে আপনার মূল্য দেবে? আপনি সবার কাছে হাস্যকর হবেন। ত্রিপুরার সচেতন মানুষ, ত্রিপুরার খবর রাখেন পশ্চিমবঙ্গের নানা অংশের এমন মানুষরাই বলাবলি করছেন, কে কার গণতন্ত্র নিধনমূলক সন্ত্রাসবাদী স্বৈরাচারী কাজের তদন্ত করবেন। এটা মূল উপড়ে ফেলে গাছের ডালাপালায় জল ঢালার মতো হচ্ছে। অবসরপ্রাপ্তদের সুযোগ, বারবার প্রক্রিয়া বাতিল করে আবার নিয়োগের ঘোষণা মন্ত্রিসভার। একের পর এক নিয়োগ প্রক্রিয়া ছেদ যুক্তি দেখিয়ে বাতিল করে নতুন করে আরও কিছু নিয়োগের কথা ঘোষণা করেছেন সরকার। সেই ক্ষেত্রেও যেখানে বেকার যুবক যুবতীদের সুযোগ পাওয়ার কথা, অধিকাংশ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত আরক্ষা দপ্তরের কর্মীদের নিয়োগ করার ঘোষণা করা হয়েছে। নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন, সাবরুম আইসিপি, এমবিবি বিমানবন্দরের ইমিগ্রেশন স্টেশনে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্ত আরক্ষা কর্মীদের। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে ৬৭ জন পুলিশ অফিসারকে পুনরায় নিয়োগ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন দপ্তরে ৪৬৯টি পদে লোক নিয়োগের সিদ্ধান্তের কথা মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে আবারও জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ২০২২ সাল এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে যেসব শূন্য পদে নিয়োগের ঘোষণা করা হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রে একজনও নিয়োগ পাননি। বাতিল করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে বিজ্ঞপ্তি পর্যন্ত জারি করা হয়নি। ঘটা করে পরীক্ষা নেওয়া হলেও ফল পর্যন্ত ঘোষণা করা হয়নি বহু ক্ষেত্রে। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে যত রকম কৌশলে বঞ্চিত করা সম্ভব করেছেন ডাবল ইঞ্জিনের বিজেপি জোট সরকার। ১৩ ও ১৫ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন ৪৬৯টি পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ২২৬ জন, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড ৪, ১৬টি সুপার স্পেশালিটি মেডিকেল অফিসার গ্রেড ৩, ১৭২ জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড ৪ এবং অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের অধীনে ৪৯ জনকে নিয়োগ করা হবে। এই সবগুলি পদ লোক নিয়োগ প্রক্রিয়া টিপিএসের মাধ্যমে সম্পন্ন করা হবে। এছাড়াও খাদ্য জনসংবরণ দপ্তরের অধীনে ৬ জন ফুড সাব ইন্সপেক্টর গ্রুপ সি পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ৬টি পদের নিয়োগ প্রক্রিয়া জেআরবিডির মাধ্যমে সম্পন্ন করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারের পরামর্শে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন, সাবরুম আইসিপি ও আগরতলা এমবিবি এয়ারপোর্টের ইমিগ্রেশন চালু করার সুবিধার্থে রাজ্যের অবসরপ্রাপ্ত ৬৭ জন পুলিশ অফিসারকে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসব ক্ষেত্রে নতুন করে যোগ্য ব্যক্তি থাকলেও অবসরপ্রাপ্তদের সুযোগ করে দেবে সরকার। অধ্যক্ষ পদ নিয়ে এনডিএর মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। অষ্টাদশ সংসদের প্রথম অধিবেশন ২৪ জুন বসতে চলেছে। ঠিক তার দুদিন বাদেই ২৬ জুন লোকসভার অধ্যক্ষ পদের নির্বাচন। ইতিমধ্যে এই নির্বাচন ঘিরে শাসক জোট এনডিএর শরিক দলগুলির মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। অধ্যক্ষের আসনের দাবি নিয়ে অনর এনডিএর দুই বড় শরিক টিডিপি এবং জেডিইউ। বিজেপিও এই পদ কিছুতেই হাতছাড়া করতে চাইছেন না। যে কোনো উপায়ে সংসদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে বজায় রাখতে সচেষ্ট মোদী সাকরা। উপাধ্যক্ষের পদ টিপিপি বা জেডিইউকে ছেড়ে দিয়ে অধ্যক্ষের পদের জন্য তাদের সমর্থন আদায় করতে চাইছে বিজেপি নেতৃত্ব। তবে তৃতীয়বার সরকারে এসেই অধ্যক্ষ পদ নিয়ে জটিলতার মুখে পড়ায় অস্বস্তিতে বিজেপি। প্রধানমন্ত্রী মোদী এখনও বিদেশ সফরে ব্যস্ত। তিনি দেশে ফিরলেই এই বিষয়ে আলোচনা আরও গতি পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। সামনের শনি বা রবিবার এই বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসতে চলেছেন এনডিএর নেতৃবৃন্দ। তার আগে দলের কৌশল ঠিক করতে রবিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কিরণ রিজিজু, জেডিইউ নেতা লালন সিং, চিরাগ পাসওয়ান প্রমুখ। এনডিএর শরিক দলগুলি ছাড়াও বাইরে থাকা ছোট ছোট দলের সাংসদদের সমর্থন পাওয়ার বিষয়েও বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। এদিকে হাত গুটিয়ে বসে নেই বিরোধীদের মঞ্চ ইন্ডিয়ার নেতৃবৃন্দ। এই ইস্যুতে শাসক শিবিরকে ধাক্কা দিতে চাইছেন তারা। শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, তেলুগু দেশম অধ্যক্ষ পদে
প্রতিদ্বন্দ্বিতা করলে ইন্ডিয়ার সাংসদদের সমর্থন তাদের পক্ষে থাকবে। সংসদের রীতি অনুযায়ী লোকসভার উপাধ্যক্ষ পদটি সাধারণত বিরোধীদের দেওয়া হয়ে থাকে। মোদির জামানায় যদিও এইসব রীতিনীতি কোনো অস্তিত্ব আর নেই। এই অবস্থায় উপাধ্যক্ষ পদ বিরোধীদের না ছাড়লে অধ্যক্ষ পদে ইন্ডিয়া মঞ্চ প্রার্থী দেবে বলে জানা গিয়েছে। এনডিএর সমস্ত শরিকদের নিয়ে বৈঠকে আলোচনা করে সহমতের ভিত্তিতে অধ্যক্ষ পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়েছেন